শাসক, সমাজের সকল স্তরের মানুষের পালনকর্তা। কিন্তু সেই শাসকই যদি কখনো শোষক হয়ে ওঠে? হ্যাঁ, এমন নজির ইতিহাসের পাতায় উঠে এসেছে বারংবার। সে সময় ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা ও আর্থসামাজিক অবস্থা, যা সমাজের অতি সাধারণ স্তরের মানুষকে প্রভাবিত করেছে। সমাজে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তাদের বিদ্রোহী আত্মা কখনো প্রতিবাদী হয়ে ওঠে, কিন্তু শাসক তখন দুঃশাসন হয়ে কণ্ঠরোধে অতি সক্রিয়। তার কণ্ঠরোধের মুষ্টি যখন দৃঢ়বদ্ধ হয়, তখন উই ওয়ান্ট জাস্টিসের চিৎকার, কান্না, সকল শব্দই যেন মুক্ত আকাশে বিলীন হয়ে যায়। কিন্তু সেই দুঃশাসনরাও একসময় তো এই সমাজেই লালিত পালিত হয়েছে। তাদের মনের দর্পণে কি কখনো নিজেদের পরিবর্তনের প্রতিবিম্ব দেখে তারা আঁতকে ওঠেন না? উত্তরটা লেখক চিত্রায়িত করেছেন তার শ্রেষ্ঠ ছোট গল্পগুলির মধ্যে একটি দুঃশাসন গল্পে। নমস্কার, আমি গল্পকথক তৃণা হাজির হলাম আরও একটি কালোজয়ী গল্প নিয়ে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত দুঃশাসন। আসুন শুনে নিই আজকের গল্পটি। শুরু হচ্ছে আজকের গল্প। অনেকক্ষণ ধরে তীর্থের কাকের মতো বসে আছে লোকটা। সুতরাং অভিনয় পর্বটা তাড়াতাড়ি শেষ করাই ভালো। খাতা থেকে মাথাটা তুলে অল্প একটু ঘাড় বাঁকিয়ে দেবীদাস বললে, তারপর? লোকটা প্রায় হাউ হাউ করে উঠল, চোখের কোণে চিকচিক করছে জল। বললে, আর তো মান ইজ্জত থাকে না বাবু, একটা ব্যবস্থা না করলে? ব্যবস্থা? অন্য মনস্কের মতো দেবীদাস কলমটা কামড়ে ধরলে। তারপর খোলা জানালা দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। ছোট নদীর খেয়া পার হয়েই ধুলোয় ভরা পথটা হারিয়ে গেছে ধুতো করা দিকচিহ্নহীন মাঠের ভেতর। প্রখর সূর্যের আলোয় নিজেকে মেলে দিয়েছে নগ্ন অনাবৃত পৃথিবী। একসারি বনঝাউয়ের গাছ হাওয়ায় যেন দীর্ঘশ্বাস ফেলছে। অন্তত এক জোড়া কাপড় নইলে আর। কাপড়? দেবীদাস যেন চমকে জেগে উঠেছে ঘুম থেকে। কাপড় পাওয়া যাবে কোথায়? চালান নেই, সব সাফ করে বসে আছি। ব্যবসা বাণিজ্য গেল, লোকেরও দুর্গতির এক শেষ। লোকটা তবু নাছোড় বান্দা। দেবীদাসের পা আঁকড়ে ধরলে দুহাতে। চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়তে শুরু করেছে। আপনি ইচ্ছে করলে সব হয় বাবু, একজোড়া কাপড়ও কি গদি থেকে বেরোবে না? অসীম বিরক্তিতে সমস্ত শরীর শিরশির করে উঠল। লোকটাকে যেন একটা লাথি মারতে পারলে মনটা খুশি হয়ে ওঠে। কিন্তু কিছুই করলে না দেবীদাস। ভারী গলায় বললে, কি করবি বল, সবই ভগবানের মার। কেন যে এই যুদ্ধ বাঁধলো আর আকাল দেখা দিল, এক ভগবানই বলতে পারেন সে কথা। কাপড় থাকলে কি আর তোকে দিতাম না? আমার কাজই তো ব্যবসা করা। ঘরে মাল পচলে আমার কোনো লাভ আছে বলতে পারিস? না, লাভ নেই। একজোড়া কাপড়ের জন্য পা আঁকড়ে পড়ে থাকলেও লাভ নেই কিছু। জল ভরা চোখে লোকটা পাথরের মূর্তির মতো বসে রইল খানিকক্ষণ। তারপর উঠে বেরিয়ে গেল নিঃশব্দে। ভাইপো গৌরদাস এক কোণে বসে খবরের কাগজ পড়ছিল। এইবার চোখ তুলে পড়লে, ওকে অন্তত একখানা। খেপেছিস তুই? দেবীদাস ভুরু ভঙ্গি করলে। ওকে একখানা দিলে 2 ঘন্টার মধ্যেই দোরগোড়ায় উল্টোচণ্ডীর মেলা বসে যেত না? ও বেটাদের কাছ থেকে 1 পয়সাও তো আর বেশি নেওয়ার উপায় নেই।
পরপর কতগুলো মামলা হয়ে গেল দেখছিস না? তা বটে। গৌরদাস আবার খবরের কাগজে মন দিলে। দেবীদাস খোলা জানালার পথে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। রিক্ত শ্রী পাণ্ডুর পৃথিবী। বৈশাখের রোদ যেন শ্যামলতার শেষ চিহ্নটুকুও মুছে নিয়ে গেছে। জ্বলন্ত আকাশটার তলা দিয়ে উড়ে চলেছে সমাকল পাখির ঝাঁক। পিপাসায় কাতর হয়ে কোনো সুদূর বিল কিংবা জলার সন্ধানেই চলেছে হয়তো। মেটে পথটার উপরে হাওয়ায় ধুলোর ঘূর্ণি উঠছে, শাঁসা করে শব্দ করছে বনঝাউয়ের দল। কোনোখানে একটি মানুষও নেই, যেন শ্মশান। এপাশে ছোট্ট গায়ে ছোট্ট বন্দর। দেবীদাসের কোঠাবাড়ির পেছনে আর সব দীনতায় ম্লান হয়ে আছে। টিনের চাল, চাঁচের বেড়া, করগেটের টিন জ্বলছে সারানো ইস্পাতের মতো। আম গাছের নিচে গরুর গাড়ি বিশ্রাম করছে। অনেক দূরে থানার লাল রঙের বাড়িটা দেবীদাসের দোতলা থেকে ভারী সুন্দর দেখাচ্ছে ওটাকে। রুক্ষ মাটির বুক ফুঁড়ে যেন একটা রক্ত জবা ফুটে উঠেছে। ছোট্ট গায়ে ছোট্ট বন্দরে বড় ব্যবসায়ী দেবীদাস। কাপড়ের আড়তদার সে। খুচরো পাইকারি সবই চলে। আশপাশের ৮-১০খানা হাট তারই কৃপার উপরে নির্ভর করে থাকে। কিন্তু এবার সে অনুগ্রহের মুষ্টি দৃঢ়বদ্ধ করতে হয়েছে দেবীদাসকেও। চালান নেই। যে মাল জোগাড় করা যায় সরকারি দরে বিক্রি করতে গেলে পর্দায় পোষাবে না। অতএব দোকানে ডবল তালা দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকাই ভালো। ব্যবসাও নেই, প্রফিটিয়ারিংয়ের বিড়ম্বনার হাত থেকেও মুক্ত। গৌরদাস কিন্তু অস্থিরভাবে উসখুস করছে। এখনো সত্যিকারের ব্যবসাদার হয়ে ওঠেনি, তাই মনের দিক থেকে মেনে নিতে পারছে না ব্যাপারটাকে। সভয়ে একবার দেবীদাসের মুখের দিকে তাকিয়ে ইতস্তত করে বলে, কিন্তু এভাবে চলবে কদিন? যা অবস্থা দাঁড়িয়েছে তাতে। দু চোখে হঠাৎ আগুন জ্বলে গেল দেবীদাসের। কোনো কারণ নেই। হঠাৎ দপদপ করে উঠল চোখের তারা দুটো। বাইরের জ্বলন্ত পৃথিবী থেকে খানিকটা জ্বালা কি প্রতিফলিত হয়ে পড়ল? স্থির গলায় দেবীদাস প্রশ্ন করলে, কি করতে হবে? না, কিচ্ছু না। অখণ্ড মনোযোগ সহকারে গৌরদাস একটা সাবানের বিজ্ঞাপন পড়তে লাগল। স্বনামধন্যা অভিনেত্রী চঞ্চলা দেবী বলেন। ঝরাত করে নিচে একখানা সাইকেল আছড়ে পড়ল। তারপরেই দোতলার সিঁড়িতে টকটক করে ভারী জুতোর শব্দ। বীর পদতাপে সমস্ত বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে তেতলায় উঠে আসছে কেউ। আর যাই হোক, অন্তত চোখের জলে একজোড়া কাপড়ের জন্য স্বনিবন্ধ অনুরোধ জানাতে আসছে না নিশ্চয়ই। তারা আসে ভিক্ষুকের মতো, ছায়ার মতো নিঃশব্দে পা ফেলে। গদির বাইরে দাঁড়িয়ে ৩ বার দেবীদাসকে সেলাম করে তারা। ৩ বছর আগে তখন ছিল অন্য রকম। এক জোড়া পছন্দ না হলে 10 জোড়া নামানো হতো। থানার এলসি কানাইতে ঘরে এসে ঢুকল। 14 টাকা মাইনের সাধারণ কনস্টেবল, কিন্তু সেরেস্তার খাতা লেখে বলে মোহরিবাবু নামেও সে সম্মানিত। দরকার হলে পাগড়ি বেঁধে লাঠি হাতে পাহারাও দিতে হয়। তবু নিজের সম্বন্ধে কানাইদের এক ধরনের আভিজাত্যবোধ আছে। 2-1 বছরের মধ্যেই সে যে জমাদার হয়ে যাবে এ প্রায় পাকাপাকি খবর। রোদের চাইতে তেতে ওঠা বালির তেজটা প্রবল। কানাইদের গলার স্বর
যেন এসপির মতোই উদাত্ত আর গভীর। কি হে সরকার, ফুলছ কেমন? অভ্যর্থনা করার আগেই সশব্দে একখানা চেয়ারে আসন নিলে কানাইতে। লোকটা ধরন ধারণ দেখলে পিত্তে চড়ে যায় দেবীদাসের, কিন্তু যা সময় পড়েছে এখন শত্রু বানানো কোনো কাজের কথা নয়। চারিদিকে অসংখ্য রন্ধ্র, যে কোনটার ভেতর দিয়ে শনি প্রবেশ করতে পারে। উত্তরে খানিকটা কাষ্ঠ হাসি হাসল দেবীদাস, তারপর এগিয়ে দিল সিগারেটের প্যাকেটটা। অভিজাত ভঙ্গিতে ঠোঁটের একপাশে সিগারেট ধরে সেটাকে জ্বালালো কানাইতে। একটা চোখ বন্ধ করে তাকালো বিচিত্র তীর্যক দৃষ্টিতে, যেন আগেই জমাদার হওয়ার জন্য মহড়া করে নিচ্ছে সে। এইবার 50 টাকা বার করো তো দেখি, চাঁদা। 50 টাকা? বিস্ফারিত চোখে দেবীদাস বললে, 50 টাকা চাঁদা? আলবৎ, সমুদ্র থেকে এক আঁচলা। বন্ধ চোখটাকে আধখানা খুলে কানাইতে বললে, দারোগাবাবু শচীকান্ত বলে দিয়েছেন। ক্ষুব্ধ স্বরে দেবীদাস বললে, এ জুলুম। জুলুম? সিগারেট ঠোঁটে নিয়ে নিঃশব্দে যতখানি হেসে ওঠা যায়, ঠিক সেই পরিমাণে কানাইতে হাসল। বললে, 5 পয়সার গাঁজাতেই শিব তুষ্ট থাকেন, কিন্তু তাতেই যদি হাত মুঠো করে বসো তাহলে তো দক্ষযজ্ঞ বাঁধতে পারে, জানো তো সরকার। দেবীদাস আবার চুপ করে রইল। শুধু 5 পয়সার গাঁজাই? এই ছোট্ট বন্দরের সৃষ্টি স্থিতি লয়ের যিনি দেবতা, সেই শিবটির খায় যে 5 পয়সার চাইতে অনেক বেশি, সে কথা যেমন দেবীদাস জানে, কানাইতেও তার চাইতে এতটুকু কম জানে না। কিন্তু কি হবে সে কথা বলে? 50 টাকা নিয়ে কানাইতে উঠল, অন্যমনস্ক ভাবেই যেন সিগারেটের বাক্সটা পুরে নিল নিজের পকেটে। বললে, সন্ধ্যাতেই যাত্রার আসর বসবে, যেও কিন্তু, দারোগাবাবু বারবার করে বলে দিয়েছেন। ক্লিষ্ট স্বরে দেবীদাস জবাব দিলে, আচ্ছা। বিয়ের পদতাপে সিঁড়ি আর ঘরবাড়ি কাঁপিয়ে নিচে নেমে গেল কানাইতে। উৎকর্ণ হয়ে দেবীদাস শুনতে লাগলো বিলীয়মান শব্দটা, এ জুলুম, অসহ্য জুলুম। থানায় যাত্রা হবে সে দারোগাবাবুর সব, কিন্তু তার জন্য কি দায় পড়েছে দেবীদাসের যে 50 টাকা চাঁদা তাকে দিতেই হবে? বাইরে রৌদ্রতপ্ত পৃথিবী, রিক্ত মৃত্যুপাণ্ডুর বাংলাদেশ। ওদিকে বন্দরের টিনের চালাগুলো ছাড়িয়ে দেখা যাচ্ছে থানার লাল টকটকে বাড়িটা। নিষ্প্রাণ মাটির ফাটা বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডের মতো যেন বেরিয়ে আসছে একটা রক্ত জবা। সেদিকে তাকিয়ে দেবীদাস যেন উদ্দীপ্ত হয়ে গেল। জানিস গৌর, থানার বাড়িটার রং এত লাল কেন? খবরের কাগজে হাঁপানির মহৌষধের বিজ্ঞাপন পড়তে পড়তে গৌরদাস সবিস্ময়ে মাথা তুলে তাকালো। জানিস কেন এত রাঙা হয়েছে? রক্তে বটে। এইবার গৌরদাস সত্যি হাঁ করে চেয়ে রইল। দেবীদাসের মগজেও রসকস বলে কিছু একটা ব্যাপার আছে তাহলে। শচীকান্তের মহিমা আছে সত্যি। মুকং করতে বাচালং। দেবীদাসের সাদা বাটিটা সম্বন্ধে মানুষের হাড় জাতীয় একটা তুলনা গৌরদাসের মনে এসেছিল, কিন্তু বলতে ভরসা হলো না। কাকার আশ্রয়ে মানুষ, কাকার অনুগ্রহেই কলেজে পড়ারও সুযোগ পেয়েছে সে। সংক্ষেপে
ছোট্ট একটা হুঁ দিয়ে সে পাকা চুল কালো হওয়ার একটা যুগান্তকারী বিজ্ঞাপন পড়তে লাগলো। অনেক দূর থেকেই যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে। অতগুলো ডেলাইট একসঙ্গে কোথা থেকে যে জোগাড় করা গেল, একমাত্র সর্বশক্তিমান সচিকান্তই বলতে পারে সে কথা। কেরোসিনের অভাবেই আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো। বাঁশবনের ছায়ায় জংলা পথের পাথুরে অন্ধকারের মধ্যে দিয়ে মানুষ আজকাল চলাফেরা করে, মানুষ, শেয়াল আর সরীসৃপ। কারোর মন্ত্র বলে সমস্ত জগৎটা যেন এক আদিম একাত্মতায় ফিরে গেছে। রোজ 2-3টে করে সাপে কাটার এঝাড় আসে থানাতে। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে পৃথিবীর হিংসা যেন নির্মম হয়ে উঠেছে। ওদিকে মুচিপাড়ায় একটি মেয়ে চিৎকার করে কাঁদছে। পরশুদিন নিশুত রাত্রে ওর ঘরের বেড়া ভেঙে শেয়ালের ছেলে চুরি করে নিয়েছে। পরদিন সকালে বাড়ি থেকে 30 হাত দূরেই ছেলের অভুক্ত মাথাটা খুঁজে পাওয়া গেছে। এত কাছে বসে খেয়েছে, অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না। যাত্রার আসরের আলোগুলো অস্বাভাবিক দীপ্তি ছড়াচ্ছে। প্রায় 1/2 মাইল পর্যন্ত তার রেশ এসে পড়েছে। আকাশের অনেকটা সাদা হয়ে গেছে বিচিত্র একটা আলোর কুয়াশায়। গুরুদাসের হঠাৎ মনে হলো সচিকান্ত যেন ক্ষতিপূরণ করতে চায়। এতদিনের সঞ্চিত অন্ধকারকে 5-5টা জোরালো ডেলাইটের আলো ছড়িয়ে যেন দূর করে দেওয়ার সংকল্প করেছে সে। আসরের চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে কালো কালো মানুষের দল। এত ঝাঁঝালো আলো ওদের চোখে সহ্য হচ্ছে না, ধাঁধা লেগে যাচ্ছে যেন। রাশি রাশি আলোয় ওদের চোখের নিচের কালো কালো ছায়াগুলো আরো বেশি কালো হয়ে পড়েছে। বুকের হাড়গুলো জ্বলে উঠেছে ঝকঝক করে। গৌরদাস ভাবতে লাগলো, শরীরের দেহ ছাড়িয়ে লোকগুলো যেন অশরীরী হওয়ার চেষ্টা করছে। সর্বাঙ্গ থেকে ঠিকরে পড়ছে আত্মিক একটা জ্যোতির্ময়তা। সচিকান্তের ভাবভঙ্গি দেখে মনে হয় এ যেন তার মেয়ের বিয়ে। সৌজন্য এবং অমায়িকতার বহর দেখে সন্ত্রস্ত হয়ে উঠছে লোকগুলো। ওরে বস বস, তোরা বসে পড়, দাঁড়িয়ে রইলি কেন? তোদেরই তো গান, তোদের জন্যই তো 150 টাকা খরচ করে বৈকুণ্ঠ অধিকারীর দল আনালাম। নে বসে পড়। সদাশয়তার কোনো সীমা নেই। অর্ধনগ্ন অর্ধভুক্ত মানুষগুলো যেন কৃতজ্ঞতার ভাষা খুঁজে পায় না। সচিকান্তের আদ্যির পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে। যুদ্ধের বাজারে এমন চমৎকার আদ্যি কোথায় পাওয়া গেল সে রহস্য দেবীদাস জানে। একটা প্রফিটিয়ারিং এর মামলায় জাল কেটে বেরোতে একখানা আদ্যি খরচ করতে হয়েছে, কিন্তু সচিকান্তকে মানিয়েছে বেশ, যেন 10 বছর বয়স কমে গেছে। বসুন বসুন দেবীদাস বাবু, বসো হে গৌরদাস। না না, বেঞ্চিতে নয়, এই তো চেয়ার। তারপর কানাই, ওদের আর কত দেরি? কানাইতে নিঃশ্বাস ফেলবার সময় পাচ্ছে না। ঘরমাক্ত দেহে প্রাণপণে একটা আলোকে পাম্প করছে সে। মুখ ফিরিয়ে শশব ব্যস্তে জবাব দিলে, আর বেশি দেরি নেই বড়বাবু, ওদের সাজ হয়ে গেছে, সখীরাও এসে পড়বে এক্ষুনি। রুমাল দিয়ে মুখ মুছলেন সচিকান্ত। ক্লান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর এসে বসলেন দেবীদাসের পাশের চেয়ারটাতে। মদ আর সিগারেটের একটা মিলিত গন্ধ অনুভব করল দেবীদাস।
আসরে বেহালার ঝড়ে টান পড়েছে, টুমটুম করছে তবলা, থেকে থেকে ঝমর ঝমর করে উঠছে করতাল। সব মিলে বেশ একটা অনুকূল পরিবেশ করে উঠেছে। কালিপড়া কোটরের ভেতর থেকে চকচক করে উঠছে কালো মানুষগুলোর চোখ। সমস্ত দিনের অতি বাস্তব সংঘাতের পর একটা রাত্রের মায়া আলোক। একটা সিগারেট ধরিয়ে আর একটা দেবীদাসের দিকে বাড়িয়ে দিলেন শচীকান্ত। দুঃশাসনের রক্তপান লাগিয়ে দিলাম, ভালোই হবে, কি বলেন সরকার মশাই? আপ্যায়িত হয়ে দেবীদাস হাসল। আজ্ঞে হ্যাঁ, ভালো হবে বই কি। বেহালার ঝড়ে সুরের আবেশ এসেছে, তবলার তাল পড়ছে। তারপরে আসরের পেছন থেকে গানের আওয়াজ। হস্তিনাপুরে রাজসভার নর্তকীদের প্রবেশ। ঘুঙুরের শব্দ আর গানে যেন ঝড় বয়ে গেল। শচীকান্ত বললেন, সাব্বাস ভাই। গলার স্বরে জড়তা, নেশাটা বেশ ভালো করেই জমে উঠেছে। দেবীদাসের দিকে ঘোলাটে চোখ মেলে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? দেবীদাস সংক্ষেপে বললে, বেশ। মনের মধ্যে 50 টাকার শোক তখনও কাঁটার মতো বিঁধছে, কিন্তু এ কথা সত্য যে দলটা ভালো গায়, শচীকান্তের রুচি আছে। সমস্ত পৃথিবীটা বদলে গেছে মুহূর্তে। আলো আর গানে বাংলাদেশের ছোট্ট এই গ্রামটা হাজার হাজার বছর আগেকার সেই কুরুক্ষেত্রে ফিরে চলে গেছে। অর্জুনের কপিধ্বজ রথের চাকায় গুড়িয়ে যাচ্ছে কৌরব সৈন্য। পঞ্চজন্যের শব্দে দূর রাজপ্রাসাদে বসে থরথর করে কেঁপে উঠছেন অন্ধ ধৃতরাষ্ট্র। কর্ণ এসে বলছেন, ভয় নেই, সুতকুলে আমার জন্ম, সেজন্য দায়ী দৈব, কিন্তু আমার পৌরুষ সে আমার নিজস্ব গৌরব। শচীকান্ত বললেন, বাহ বাহ, কর্ণ বেড়ে অ্যাক্ট করছে, ওকে একটা মেডেল দিতেই হবে সরকার মশাই। ইতিহাস চলছে বজ্রগর্জিত ঝড়ের আবেগে। রক্ত তরঙ্গিত কুরুক্ষেত্র। একটির পর একটি মহারথী বীর শয্যায় ঘুমিয়ে পড়ছে। শকুনির হাতের পাশা আজ ভারতবর্ষের সমস্ত রাজমুকুট নিয়ে জুয়া খেলছে। আত্মগ্লানিতে পীড়িত হয়ে দুর্যোধন বলছেন, মাতুল, তোমার জন্যই আমার আজ এই সর্বনাশ হলো। শচীকান্ত ঝিমুতে ঝিমুতে বললেন, না, দুর্যোধনটা কোনো কাজের নয়, মুখটা বড্ড বেশি বোকাটে। ওদিকে দ্রৌপদীর চোখে ধকধক করে চলছে আগুন। অযত্ন বিন্যস্ত রুক্ষ চুল তার সর্বাঙ্গে যেন প্রলয়ের মেঘের মতো ভেঙে পড়েছে। সেই দীপ্ত নারী মূর্তির সামনে দাঁড়িয়ে দিগ্বিজয়ী অর্জুন পর্যন্ত সলজ্জ দীনতায় মাথা নিচু করে আছেন। শোনো কেশব, শোনো ভীমসেন, শোনো ধনঞ্জয়। প্রকাশ্য রাজসভায় সেই মর্মান্তিক অপমানের পর শুধু তোমাদেরই মুখ চেয়ে পাঞ্চালী আত্মহত্যা করেনি, কিন্তু আর নয়। দুঃশাসনের রক্তরঞ্জিত হাতে যদি বেণীবন্ধন না করতে পারো, তাহলে জেনে রেখো, সতীর অভিশাপে স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত ভস্মীভূত হয়ে যাবে। সমস্ত আসরটা গম গম করে উঠেছে। ঝিমন্ত চোখ তুলে শচীকান্ত বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাকালেন। মানুষগুলো সমস্তই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। থেকে থেকে বেহালার ঝড়ে এক একটা আর্তনাদ যেন দ্রৌপদীর বজ্রবাণী প্রতিধ্বনিত করছে। অদ্ভুত জমেছে গান। দেবীদাস ভুলে গেছে নিজেকে, এমনকি
50 টাকার ক্ষতিটাও এখন আর তত তীব্র বলে মনে হচ্ছে না। কুরুক্ষেত্রে যুদ্ধ ফিরে এসেছে বাংলাদেশে। গৌরদাসের মনে হতে লাগলো সারা পৃথিবী জুড়েই যেন দ্রৌপদীর মতো আর্তনাদ করে উঠছে আজকে। কিন্তু তার অভিশাপে কি স্বর্গ, মর্ত, পাতাল ভস্ম হয়ে যেতে পারে? কে বলবে? শচীকান্তের আদ্যের পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে, দীপ্ত হয়ে উঠেছে নেশায় নির্বাপিত চোখ দুটো। ইতিহাসের চাকা চলেছে ঘুরে। ওদিকে রাত্রিও শেষ হয়ে গেল। ডে লাইটের আলোগুলো ক্রমেই ম্লান হয়ে আসছে। ওপাশে নদীর বুক থেকে শিরশির করে আসছে শেষ রাত্রের হাওয়া। মানুষগুলোর রাত জাগা চোখ জ্বালা করছে, কিন্তু সে চোখ তারা বুঝতে পারছে না। ঘটনার গতি উড়ে চলেছে প্রতি মুহূর্তে। একটুখানি চোখ বন্ধ করলেই তারা পিছিয়ে পড়বে। শচীকান্ত একটা সিগারেট ধরিয়ে বললেন, সাবাস সাবাস। চরম সংকট মুহূর্ত। দ্রৌপদীর প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার সময় এসেছে। মানুষগুলো প্রতীক্ষা করছে নিঃশ্বাস বন্ধ করে। ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ল দুঃশাসন। আসরের চারিদিকে কটা কট হাততালি। কিন্তু বিস্ময়ের আরও বাকি আছে। দুঃশাসনের বুকে বিঁধেছে ভীমের খর নখর। আর কি আশ্চর্য, ভীমের নখের মুখে উছলে উঠছে রক্ত। হ্যাঁ, রক্তই তো। সেই রক্ত মুখে মেখে পৈশাচিক মূর্তিতে ভীম উঠে দাঁড়ালো। দর্শকরা বিস্ফারিত বিহ্বল চোখে তাকিয়ে আছে। একটা প্রচণ্ড অট্টহাসি করে ভীম বললে, এই রক্তাক্ত হাতে দ্রৌপদ নন্দিনীর বেনি বেঁধে দেব। প্রতিশোধ যজ্ঞের প্রথম আহুতি হলো আজকে। 10 মিনিট ধরে টানা হাততালি। শচীকান্ত চেয়ারের হাতল থেকে উঠে দাঁড়িয়েছেন। আদ্যির পাঞ্জাবির হাতায় খানিকটা পানের পিক লেগেছে, যেন রক্তের ছোপ। জড়িত গলায় বললেন, চমৎকার চমৎকার চমৎকার। সরকার মশাই, দলকে দল একটা করে মেডেল দিয়ে দিন। সাব্বাস ভাই, সাব্বাস। বেহালা ফেলে অধিকারী উঠে এলো তড়িৎ গতিতে। আভূমি নমস্কার করে বিগলিত হাস্যে বললে, হুজুরের অনুগ্রহ। ভোরের আলোয় ঝলমল করছে পৃথিবী। সারা রাত জেগে বসে থেকে সমস্ত শরীর আড়ষ্ট অসাড় হয়ে উঠেছে। মস্ত একটা হাই তুলে দেবীদাস বললে, চল গৌর, যাওয়া যাক। ধুলোয় ভরা পথ দিয়ে দুজন এগিয়ে চললেন নিঃশব্দে। ধান কাটা মাঠ থেকে হাওয়া এসে খেলা করছে গৌরদাসের বিশৃঙ্খল চুলের মধ্যে। দেবীদাস অন্যমনস্কের মতো বললে, বেশ গাইল না রে? হ্যাঁ, একটু এগিয়ে মুচিপাড়া। পুত্রহারা মা ইনিয়ে বিনিয়ে কাঁদছে এখনো। তার ছেলেকে চুরি করে খেয়েছে শেয়ালে, আর খেয়েছে তার ঘরের পাশে বসেই। আকাশ ভরা এত আলো, এমন অকৃপণ সূর্য। রাত্রির অন্ধকারে কোথায় মিলিয়ে যায় এই আলো? এই সূর্য ডুবে যায় কেন অতল সমুদ্রে? দেবীদাস বললে, চল লক্ষণ মুচিকে একটা ডাক দিয়ে যাই। দুজোড়া জুতো পাঠিয়েছিলাম, দিয়ে গেল না তো। ওরা মুচিপাড়ায় পা দিতেই 3-4টে কুকুর চিৎকার করে উঠল তারস্বরে। প্যাক প্যাক করে ডোবায় নামলো কতকগুলো পাতি হাঁস। প্রকাণ্ড একটা মাটির গামলায় নীল জল, চামড়া ধোয়া গন্ধ উঠছে তার থেকে।
কতগুলো ছোট বড় চামড়া ট্যান করার জন্য ছোট্ট বাঁশের খুঁটো দিয়ে আটা। মুচিদের ভাঙা ঘরগুলো ভগবানের দয়ার উপর আত্মসমর্পণ করে বেঁকে চুরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। লক্ষণ, লক্ষণ আছিস? ঘাটের দিক থেকে একটা ষোড়শী মেয়ে জল নিয়ে আসছিল। মানুষের গলা শুনেই বিদ্যুৎ গতিতে কোথায় মিলিয়ে গেল আবার। আর সেই সঙ্গে চমকে উঠল দেবীদাস আর গৌরদাসের দৃষ্টি। ছলছল করে উঠল রক্ত। মেয়েটি সম্পূর্ণ নগ্ন, কোনোখানে এক ফালিও কাপড় নেই, কাপড় পাবার উপায়ও নেই। যুগের দুঃশাসন নির্লজ্জ পাশব হাতে বস্ত্রহরণ করেছে তার সমস্ত লজ্জা, সমস্ত মর্যাদাকে নিষ্ঠুর উপহাসে মেলে দিয়েছে লোলুপ পৃথিবীর সামনে। ভেতর থেকে সন্ত্রস্ত নারী কণ্ঠ শোনা গেল, লক্ষণ বেরিয়ে গেছে। ও আচ্ছা। দুজনে আবার নিঃশব্দে রাস্তা দিয়ে চলল। গৌরদাসের মনে হলো, যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্র করেছে তারও কি প্রায়শ্চিত্ত করতে হবে একদিন? তাকেও কি রক্ত দিতে হবে কুরুক্ষেত্রের প্রান্তরে? রাত্রি জাগরণে দেবীদাসের মুখটা অদ্ভুত বিষণ্ণ আর পাণ্ডুর। ওদিকে ফসলহীন রিক্ত মাঠ, তারই ভাঙা আলের উপর দিয়ে একদল কাজ করতে চলেছে। তাদের ধারালো হেঁসোগুলো সূর্যের আলোয় ঝিকিয়ে উঠছে। অকারণে, অত্যন্ত অকারণে বড্ড বেশি ভয় করতে লাগলো গৌরদাসের। এমন ঝকঝকে করে কেন হেঁসোতে শান দেয় ওরা? কালের পরিবর্তন দুঃশাসনদের কতটা পরিবর্তন আনতে পেরেছে তার সুচিন্তিত মতামত প্রার্থনীয়। এ সমাজ আমাদের, এখানে বেঁচে থাকার লড়াইয়ে আমরা হার স্বীকার করব না। সুস্থ সমাজে সুস্থভাবে বাঁচার অধিকারকে ছিনিয়ে নেব নির্ভয়া হয়েও। আজকের গল্পটি এই পর্যন্তই। ফিরে আসবো আবার কোনো নতুন কালজয়ী গল্প নিয়ে। আর ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন সকলে, এই প্রত্যাশা রাখি। নমস্কার।